তো টার্গেটই ছিল আমি আইন নিয়ে পড়ার। আমার নাম হচ্ছে মোহাম্মদ মুক্তার হোসেন। সো মুক্তার নামের অর্থটাই কিন্তু যে বিচারকের সাথে যায়। ক্লাসে যখন আমার টিচার জিজ্ঞেস করতে যে তুমি বড় হয়ে কি হতে চাও, আমি বলতাম যে স্যার আমি আমার নাম সদ্ব্যবহার করতে চাই। আমি যদি বলি, আমি মেরিন সায়েন্স বিল্ডিং এর পরীক্ষা। সো আমার সাথে বান্দরবানের একটা স্টুডেন্ট ছিল। তো পরীক্ষা শুরুর আগে ওর সাথে একটু কথা হয়েছিল। তো আমি ওরে বলছিলাম যে আমি লো পাবো, আমার টার্গেট লো, আমি লো পাবো এই এক্সামে, প্রশ্ন পাওয়ার আগে। তো বেসিক্যালি ভাইয়া যে পড়াগুলো আমার পড়াইছেন, আমি দেখছি জাহাঙ্গীরনগরে আমার সবগুলো কমন ছিল, যদিও পজিশন আরো একটু ভালো হলে দেখা যেত। জাহাঙ্গীরনগর তো সিট কম, তাই লেটার আসেনি, আমার আয়ার আসছে। আমি পরীক্ষা শুরুর আগেই বলেছিলাম যে আমি চান্স পাবো, মানে এরকম একটা ছিল আমার মনের মধ্যে। আর ভাইয়া যে স্লাইড গুলো দেন একদম প্যারামাউন্ট, মানে খুবই গুরুত্বপূর্ণ। দেখা যায় যে স্লাইড থেকে হুবহু কমেন্ট চলে আসে। ইভেন আমি যখন প্রশ্ন দেখি, আমি প্রশ্ন দেখে বলি আজকে আজকে ভাইয়ার যে টপিক গুলো দিছে আমি জাস্ট একটা রিভিশন দিয়ে গেছি হুবহু, মানে কয়েকটা প্রশ্ন একদম হুবহু ভাইয়ার যেভাবে অপশনটা ছিল, ভাইয়ার যে এমসিকিউ কোয়েশ্চেন সেম হুবহু কমন পড়ে যায়। সো আমি বলবো যে ভাইয়ার যে স্লাইড গুলো দেয়, তোমরা সেই স্লাইড গুলো খুব মনোযোগ সহকারে পড়বা। আর ভাইয়া মাঝে মধ্যে যে এক্সাম গুলো নেয়, সেই এক্সাম গুলো তো অবশ্যই পার্টিসিপেট করতে হবে। আর পাশাপাশি যে আনসার গুলো দেন সেগুলো তো অবশ্যই খেয়াল রাখতে হবে, দেখতে হবে। আর ভাইয়ার ক্লাসটা সম্বন্ধে কি বলবো, উনি খুব অসাধারণ ক্লাস করান। আমি যখন জুম অ্যাপে যখন ফার্স্ট ক্লাস করি, ভাইয়ার একটা টপিক নিয়ে পড়াচ্ছিলেন চর্যাপদ। মুক্তার, তুমি কেমন আছো? তুমি কাইন্ডলি হচ্ছে ক্যামেরা ওপেন করতে পারো? আসসালামু আলাইকুম ভাইয়া, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি হচ্ছে তোমার সম্পর্কে একটু বলি, তারপর তোমাকে ফ্লোর দিচ্ছি। সেটা হচ্ছে মুক্তার হচ্ছে আমার এই যে সেকেন্ড টাইমের স্টুডেন্ট ছিল আর কি, গত ব্যাচের। তো হচ্ছে তোমার জাহাঙ্গীরনগরও বেশ ভালো একটা মেরিটে চান্স পাইছে, দেন চট্টগ্রামেও বেশ ভালো একটা মেরিটে চান্স পাইছে, এখন আলটিমেটলি চট্টগ্রামেই তোমার ল ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে। আর আমার যতটুকু মনে পড়ে তোমাদের মুক্তার, তোমাদের ডিপার্টমেন্টে আমার আরেকটা স্টুডেন্ট আছে, ওর নাম মেবি ফাইয়াজ। ফাইয়াজ কি তোমাদের লতে? জি জি, ফায়াজ আমাদের সাথে, আমার ফ্রেন্ড এখন বর্তমানে। হ্যাঁ হ্যাঁ, এই ওরা দুইজনই হচ্ছে চট্টগ্রামে তোমার ল ডিপার্টমেন্টে চান্স পাইছে। আর মুক্তা তো সেকেন্ড টাইম ছিল আর কি, তার মানে চট্টগ্রামে সেখানে বুঝতেই পারতেছো যে 3 মার্ক মেবি তোমাদের মাইনাস ছিল, তাই না? 3 মার্ক জি মাইনাস ভাই। মার্ক নিয়ে তারপরে সে সেখানে একটা ভালো পজিশনে টপ ডিপার্টমেন্টে এখন পড়তেছে। জাহাঙ্গীরনগরে যদি ওর মেরিটের কথা বলি, ও সি ইউনিটে তোমার 16তম হয়েছে। ঠিক আছে। তো আজকে হচ্ছে ও তোমাদের উদ্দেশ্যে কিছু গাইডলাইন মূলক কথাবার্তা বলবে। আর সেকেন্ড টাইম ওর জার্নিটা কেমন ছিল, প্লাস প্রিপারেশনটা কেমন ছিল। আর যেহেতু তোমাদের অনেকেরই টার্গেট হচ্ছে তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা আদার্স যে সকল ইউনিভার্সিটি গুলো সেকেন্ড টাইম অফার করে, যেমন চট্টগ্রাম, রাজশাহী, তারপর তোমার বিউপি। তো ওর কাছ থেকে তোমরা আর কি একটা বেস্ট গাইডলাইন পাবা, কারণ ও অলরেডি জাহাঙ্গীরনগরে বেশ ভালো একটা মেরিটে চান্স পাইছে, দেন এখন আবার 3 মার্ক মাইনাস মার্ক রেখে তোমার কি হয়েছে, চট্টগ্রামে বেশ ভালো একটা সাবজেক্টে পড়তেছে। তো এইটাই আর কি। তো মুক্তার, তুমি হচ্ছে তোমার পরিচয়টা কাইন্ডলি দাও, দেন ছোট করে তোমার মানে এক্সপিরিয়েন্সটা সবার সাথে শেয়ার করো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুক্তার হোসেন, বর্তমানে অধ্যয়ন করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার পজিশন ছিল সি ইউনিটের 16তম। সেখানে আমার ল আসেনি, দ্যাটস ওয়াই আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে, আমার আইন পড়ার খুব ইচ্ছা ছিল, তো আইন বিভাগে আমি পড়াশোনা করতেছি। তো কি অবস্থা সবার? উপস্থিতি খুবই কম দেখা যাচ্ছে, মাত্র 12 জনের মতো। হ্যাঁ, অনেকে জয়েন আচ্ছা, হয় এখানে হচ্ছে। কতজন আছে? এখানে সবাই সেকেন্ড টাইমার, বুঝছো? আচ্ছা, কেননা ও, তাহলে হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমার জন্য। So, আমার প্রিপারেশনের কথাটা আমি বলি। ফার্স্ট টাইম আমি তেমন খুব একটা ভালো করতে পারিনি। মানে রেফাত মাহমুদ ভাইয়ের সাথে আমার যোগাযোগ হয়েছিল 19 ডিসেম্বর। হুম। ভাইয়ের কোর্সে আমি এনরোল করি 19 ডিসেম্বর। সো ভাইয়ের আমি ফেসবুকে একটা মেসেজ দিয়েছিলাম, যদি আপনার হয়তো খেয়াল থাকতে পারে, যে ভাইয়া আমার বর্তমানে আমি সাস্টে এনথ্রোপলজি নিয়ে পড়তেছি। তো আমার খুব ইচ্ছা যে আমি আইন নিয়ে পড়াশোনা করতে। তো আমি চাই যে সেকেন্ড টাইমে আমি আপনার বেসে ভর্তি হতে। স্যার এফআরবি ব্যাচ ছিল, যে এফআরবি ব্যাচ, তো সেটাতে আমি এনরোল করি। আমার প্রিপারেশনটা শুরু হয়েছিল প্রায় ডিসেম্বরের শেষের দিক থেকেই। আর পরীক্ষা ছিল 13 ফেব্রুয়ারি। তো এখানে খুব কম একটা সময় পাই আমি। তার আগে আমি কিন্তু আইএলটিএস করতাম, সিলেটে আমি আইএলটিএস করতাম। তো তারপরে আমার আইএলটিএস এর স্কোর ছিল 6.5। তো এই স্কোরটা দেখার পরে আমার মনে হলো যে
এই স্কোরে আসলে ভালো একটা ইউনিভার্সিটিতে স্কলারশিপ নেওয়া তেমন পসিবল হবে না। তো তারপরে আমি চিন্তা করলাম যে যেহেতু প্রথমবার আমি পারিনি, সেকেন্ড টাইম আমি একটা ট্রাই করি। তো ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করলাম, কন্টাক্ট করার পরে আমি ভাইয়ের এফআরবিসিতে ভর্তি হই। তো আমি কয়েকটা যে টেকনিক ফলো করে আসলে আমি এই খুব কম সময়ে যে চান্স পেয়েছি, আর ভালোই আমার পজিশন ছিল। তার মধ্যে আমি আপনাদের দুইটা কথা বলবো, সেটা হচ্ছে নো টেনশন এন্ড স্টাডি কনসিস্টেন্টলি। এডমিশনের সময় কোনো চিন্তা রাখা যাবে না, কোনো টেনশন করা যাবে না। আর পড়াশোনাটা চালিয়ে যেতে হবে, কনসিস্টেন্টলি থাকতে হবে। যারা রেগুলার পড়াশোনা করে তাদের মানে একবারে না হোক একটা চান্স হয়। হ্যাঁ। আর আমার প্রিপারেশনটা ঠিক এরকমই ছিল। আমি একটা প্রশ্ন ব্যাংক নিই, প্রশ্ন ব্যাংক নিয়ে সেটা আমি শুরুতে পড়া শুরু করি। তারপর ভাইয়ের ক্লাস চলতো রাতে, রাতের বেলা জুম অ্যাপের মাধ্যমে ভাইয়ের ক্লাস করতাম, সাথে স্লাইড গুলো ছিল সেগুলো পড়তাম। তো প্রশ্ন ব্যাংকটা আমি বলবো যে কিভাবে আপনারা এই প্রশ্ন ব্যাংকটা কিভাবে অ্যানালাইসিস করবেন। হ্যাঁ। প্রশ্ন ব্যাংক আমরা অনেকেই জানি না কিভাবে অ্যানালাইসিস প্রশ্ন ব্যাংক করতে হয়, যার কারণে আমাদের দেখা যায় যে পজিশন তেমন ভালো হয় না বা চান্স হয় না। তো আমি কিভাবে প্রশ্ন ব্যাংকটা অ্যানালাইসিস করতাম, আমি প্রথম যে ইউনিটে পরীক্ষা দিব, যেমন আমার আহ, এখনো মনে আছে আমাদের জাবিতে প্রথমে বলা হয়েছিল যে 8 না 10টা ইউনিটে পরীক্ষা নেওয়া হবে। হুম। তারপরে হঠাৎ করে তারা সিদ্ধান্ত নিল যে আইন বিভাগটাকে বি ইউনিট থেকে সি ইউনিটে নিয়ে নিবে। তো সি ইউনিটের তো আবার প্রশ্ন আলাদা। তো আমি ভাইয়াকে বলছিলাম যে ভাইয়া আমার তো ল দরকার, আমি কি বি ইউনিটে পরীক্ষা দিব? তো ভাইয়া বললো যে যেহেতু তোমার শুধু লই দরকার, তো তুমি চাইলে সি ইউনিটের জাস্ট পরীক্ষা দিতে পারো। তো এটা একটা, আসলে বলবো আমি তোমাদের যে যারা সেকেন্ড টাইমার আছে তাদের যদি কোনো স্পেসিফিক টার্গেট থাকে কোনো একটা সাবজেক্টের প্রতি বা কোনো একটা ইউনিভার্সিটির প্রতি, তাহলে তোমরা সেটা নিয়ে আসলে পড়াশোনা শুরু করতে পারো। হ্যাঁ। প্রশ্ন ব্যাংকটা কিভাবে আমি অ্যানালাইসিস করতাম, যেমন এই ইয়ারের প্রশ্ন, লাস্ট 5 ইয়ারের প্রশ্ন ধরতাম। তারপরে একদম শুরু থেকে আমি যদি একটা প্রশ্ন ব্যাংকের নাম বলি, সেটা হচ্ছে প্রিভিউ প্রশ্ন ব্যাংক। এটা রিজনেবল সবার জন্য। এটাতে যত ইউনিভার্সিটি আছে সব ইউনিভার্সিটির মানবিকের জন্য সব প্রশ্ন পাওয়া যায়। হ্যাঁ। সেখানে যে কোয়েশ্চেন গুলো থাকতো, সব কোয়েশ্চেন গুলো তো আমি পড়তাম, পাশাপাশি নিচে ব্যাখ্যা দেওয়া থাকতো। তো আমার টার্গেটটি ছিল একদম ব্যাখ্যা সহকারে প্রশ্ন ব্যাংকটা শেষ। তো সেভাবে আমি পড়াশোনা চালিয়ে যাই, প্রশ্ন ব্যাখ্যা সহকারে পড়ি। আর স্পেসিফিকলি যদি বলি, বাংলার জন্য আমাদের যে টেক্সট বুকটা মেইন বই, সেটাকে তার উপরে খুব একটা বেশি জোর দিতে হবে। আমি যদি বলি লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ, মানে এগুলো থেকে প্রশ্ন আসবে ফার্স্ট। আর ব্যাকরণ যেগুলো আসে এগুলো আসলে আমাদের সবারই পড়া থাকে, 9-10-এর যে আমাদের যে গ্রামার বইটা, সেখানেই সবকিছু আছে। আর ইংলিশটা সবার কাছে একটু কঠিন মনে হয়, তবে আসলে ইংলিশ তেমন কঠিন প্রশ্ন করে না। আর আমাদের যেহেতু 20 মার্কের প্রশ্ন থাকে, তো সবার আসলে 20-এ 20 পাওয়া লাগে এমনটা কোনো কথা নাই। তো যারা বেসিকটা ভালো থাকে তাদের আসলে 10, 12, 15 এরকম উঠে যায়। আর সাধারণ জ্ঞানের কথাটা যদি আমি বলি, সাধারণ জ্ঞানটা আমি পড়তাম একদম অগুছল ভাবে। অগুছল সিস্টেমটা কিরকম, আমি একটা টপিক নিতাম, একটা টপিকের একটা প্রশ্ন। যেমন একটা সাল আমি বলি যে সাল না, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এটা একটা টপিক। এই টপিক থেকে আমি কি করতাম, যত প্রশ্ন হয় বা যত ধরনের প্রশ্ন করা যায় বা আমি যতটুকু জানি, সেগুলো আমি একটা খাতায় লিখতাম। যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এত সালে হয়েছিল, এই নেতা ছিল, অক্ষ শক্তি, তারপর বিপরীত যে শক্তি ছিল সেগুলো, এবং মানে যত ধরনের প্রশ্ন আছে, যে বই আছে বই থেকে তারপর কি হয়েছে, কে লিটারেচারে নোবেল পাইছে, এই সবগুলো যত ধরনের প্রশ্ন সবগুলো এভাবে কানেক্ট করে করে পড়তাম। তো আমি একটা উপদেশ থাকবে যে সাধারণ জ্ঞানটা, বিশেষ করে সাধারণ জ্ঞানটা একদম কানেক্ট করে করে এই সালের সাথে এতগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট, বা এই টপিকের ক্ষেত্রে এগুলো ইম্পর্টেন্ট, এগুলো পড়া। আর বাংলার ব্যাপারে যদি বলি, যে বাংলা এরকম প্রশ্ন থাকে, আমি যে একটা প্রশ্ন যদি বলি যে নিচের কোনটি উপন্যাস নয়, হ্যাঁ, এরকম একটা প্রশ্ন দিয়ে দিল। সেখানে বলে যে দিবারাত্রির কাব্য, তারপর আহ রবীন্দ্রনাথের যদি শেষের কবিতা, হ্যাঁ, তারপর অগ্নিবীণা, আরেকটা থাকে যে আহ, দেবদাস। তো এরকম একটা প্রশ্ন ছিল এক সময়। তো এরকম প্রশ্ন যদি থাকে, তো আমরা যেভাবে আনসারটা করব, তো অনেকের দেখা যায়
যে অপশন তো চারটা থাকে, তার মধ্যে দুইটা কমন পড়ে, আবার দুইটা কমন পড়ে না। তো যে দুইটা কমন পড়ে, সে দুইটা থেকে আসলে আমরা এলিমিনেট করতে পারি যে বাকি দুইটা কি হবে বা হবে না। আর কোয়েশ্চেন অ্যানালাইসিসটার সিস্টেমটা এরকমই। আমি শুধু কোয়েশ্চেন অ্যানালাইসিস করতাম না, আমি অপশন সহ অ্যানালাইসিস করতাম। এই যে একটু আগে আমি একটা প্রশ্নের কথা বললাম যে নিচের কোনটি উপন্যাস নয়, তো এখানে তো শেষের কবিতা দেওয়া ছিল। শেষের কবিতা কার লেখা? রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের যত উপন্যাস আছে আমি একটানে পড়ে ফেলতাম। তারপর তার যে কাব্যটাও দেখে নিতাম। তারপর এই যে দেবদাস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যত টপিক আছে সব শেষ। সো এইভাবে যদি কেউ একদম অপশন সহ অ্যানালাইসিস করে পড়ে, আমার মনে হয় যে তার আর কোনো টপিক বাদ থাকে না। আর ভাইয়া যে স্লাইড গুলো দেয় একদম প্যারামাউন্ট, মানে খুবই গুরুত্বপূর্ণ। দেখা যায় যে স্লাইড থেকে হুবহু কমেন্ট চলে আসে। ইভেন আমি যখন প্রশ্ন দেখি, আমি প্রশ্ন দেখে বলি আজকে আজকে ভাইয়ার যে টপিক গুলো দিছে আমি জাস্ট একটা রিভিশন দিয়ে গেছি, হুবহু, মানে কয়েকটা প্রশ্ন একদম হুবহু ভাইয়ার যেভাবে অপশনটা ছিল, ভাইয়ার যে এমসিকিউ কোয়েশ্চেন সেম হুবহু কমন পড়ে যায়। সো আমি বলবো যে বায়ার যে স্লাইড গুলো দেয়, তোমরা সেই স্লাইড গুলো খুব মনোযোগ সহকারে পড়বা। আর বায়ার মাঝে মধ্যে যে এক্সাম গুলো নেই, সেই এক্সাম গুলো তো অবশ্যই পার্টিসিপেট করতে হবে। আর পাশাপাশি যে আনসার গুলো দেন সেগুলো তো অবশ্যই খেয়াল রাখতে হবে, দেখতে হবে। আর বায়ার ক্লাসের সম্বন্ধে কি বলবো, উনি খুব অসাধারণ ক্লাস করেন। আমি যখন জুম অ্যাপে যখন ফার্স্ট ক্লাস করি, ভাইয়ার একটা টপিক নিয়ে পড়াচ্ছিলেন চর্যাপদ। তো চর্যাপদের ক্লাসে ভাইয়া কয়েকটা ধমক দিয়েছিলেন আমাকে। আচ্ছা, যে কথাতে আমি ছিলাম, সো বায়ার যে স্লাইডটা ছিল, স্লাইডের মধ্যে জাস্ট চারটা লাইন ছিল, বাট উনি এমন ভাবে অ্যানালাইসিস করেছেন যে আমি প্রশ্নপত্র পেয়ে, আমি যে আমাদের যে লিটারেচার থাকে, বাংলা লিটারেচার থেকে প্রশ্ন থাকে, সো আমি হুবহু কমন পেয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তো আমি বলবো যে যে পড়াশোনার যে এখন যে আমি বিষয়টা বলতে চাচ্ছি, যে প্রতিদিন লিস্ট 4 ঘন্টা সময়, 4টা ঘন্টা সময় কেউ যদি পড়াশোনা করে, আসলে বিশ্ববিদ্যালয় তার জন্য মানে কিছুই না। এখন অনেকে বলে যে 16 ঘন্টা 20 ঘন্টা অনেকে পড়ে, বাট আমি যেটা বিশ্বাস করি 4 ঘন্টাই ইনাফ। এখন যে সময় আছে 4 ঘন্টা কেউ যদি রেগুলার, আবার 4 ঘন্টা, যে আজকে 4 ঘন্টা পড়লাম কালকে পড়বো না, বিষয়টা এমন না। আবার আজকে 20 ঘন্টা পরে লাস্ট 4 দিন পড়বো না, এরকম না। কনসিকিউটিভ 4 ডেজ 4 ঘন্টা করে কেউ যদি পড়ে, ইনশাল্লাহ আসলে তার বিশ্ববিদ্যালয়ের যে কোনো প্রশ্ন, যে কোনো ধরনের প্রশ্ন আসুক, তার কমন পড়বে এবং সে পারবে। আচ্ছা, তোমার এই কথাগুলো আসলে অনেক, আর মানে কি বলবো, নর্মালি সেকেন্ড টাইম স্টুডেন্টের মনের মধ্যে অনেক ধরনের কনফিউশন থাকে যে হচ্ছে কতক্ষণ পড়বো না পড়বো, বা হচ্ছে প্রিপারেশন নিয়ে অনেক ভয় থাকে। বাট তোমার কথাগুলো শুনে অ্যাটলিস্ট ওদের এটা মনে হওয়া উচিত যে না, সেকেন্ড টাইম আসলে অতটা কঠিন না যদি সে কনসিস্টেন্টলি এইভাবে পড়াশোনাটা করে। তো বলো, আরেকটু বলো যাতে করে ওরা ফুললি সবকিছু বুঝতে পারে আর কি। তো আমি যে শুরুতেই দুইটা কথা বলছিলাম যে কোনো টেনশন করা যাবে না। তো আমাদের মধ্যে একটা প্রশ্ন থাকে যে আমি ফার্স্ট টাইম পারিনি, সেকেন্ড টাইম কি পারবো? এরকম আমারও ছিল, আমারও ডাউট ছিল। আমি কিন্তু কলেজের ফার্স্ট বয় ছিলাম, ঠিক আছে। তো আমার মধ্যে শুরু থেকে একটা প্রেশার ছিল যে আমাকে ভালো একটা ভার্সিটিতে ভালো একটা সাবজেক্টে পড়াশোনা করতে হবে। তো আমার প্রিপারেশন মোটামুটি ছিল, যার কারণে আমার হয়নি। আর আমি কি করছিলাম ফার্স্ট টাইমে, একদম পারলে পারছি, না পারলে না, সব ফুল আনসার করতাম। তো আমি দেখছি মানে আলটিমেটলি আমার যে রেজাল্ট ছিল, রেজাল্টে দেখছি যে নেগেটিভ মার্কিংটা আমার তুলনামূলক বেশি, যার কারণে আমার চান্স সেরকম হয়নি। তো আমি বলবো যে সবগুলোর আনসার করার দরকার নাই, কারণ 100-র মধ্যে 100 কেউই পায় না। এই যে জাহাঙ্গীরনগরে দেখা যায় যে 60 পেলেই সে টপ করে ফার্স্ট হয়ে যায়, 60 62, অনেক বছর আবার 55। তো আমার মনে হয় যে ফুল আনসার করার দরকার নেই, যতগুলো কমন পড়ে একটা টার্গেট করে নেওয়া যায়। যেমন ইংলিশের জন্য আমার টার্গেট হতে পারে 12টা, বাংলার জন্য 15+, জিকের জন্য হয়তো 17 18, যার একটু কম, যারা কম পারে মিনিমাম 15টা প্রশ্ন খুব মানে কমন পাওয়া যায়। তারপর জাহাঙ্গীরনগরে তো যে সি ইউনিটে, আমার যে ইউনিটটা ছিল সি ইউনিটে, সেটার জন্য স্পেসিফিক জিকে ছিল। আর তো আমাদের যে কি বলে অ্যানালাইটিক্যাল এবিলিটির প্রশ্ন কিছু থাকে, আইকিউর কোয়েশ্চেন। সো এগুলোর জন্য আসলে আলাদাভাবে ওইরকম প্রিপারেশনের দরকার নাই। বাইরের যে স্লাইড গুলো দিয়েছিল আমাদের, আর ক্লাসও উনি করাইছিলেন আইকিউর ক্লাসও, মানে আমি দেখছি যে
হুবহু না হলে এই টপিক থেকেই কমন পড়ছে। কিছু প্রশ্ন থাকে যে দেয়ালের ঘড়ির থেকে প্রশ্ন থাকে, দিন তারিখ ক্যালেন্ডারের যে কোয়েশ্চেন গুলো আছে এগুলো থেকেই আসলে কমন পড়ে। তো আমি বলবো যে 4 ঘন্টার যে আমি একটা রুটিনের কথা বলেছিলাম, তো রুটিনটা কিরকম হতে পারে আমি যদি একটু এক্সপ্লেন করি। যেহেতু সবাই ইউনিটে পরীক্ষা দিবে মানবিকের বেশিরভাগ, তো বাংলা, ইংরেজি, জিকে, তিনটা মেইন ফ্যাক্টর। আর একটা আমি বলবো যে প্রশ্ন ব্যাংক। তো প্রশ্ন ব্যাংকটা আমি একটু ধারণা দিয়েছিলাম যে আসলে কিভাবে অ্যানালাইসিস করে পড়তে হয়। শুধু যে আমি যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নটা দেখবো বিষয়টা এরকম না। আমি দেখবো কোন কোন টপিক থেকে বেশি প্রশ্ন কমন পড়েছে। যেমন বাংলার ক্ষেত্রে দেখা যায় যে গদ্য পদ্য থেকে বেশিরভাগ প্রমাণ পাওয়া যায়। একটা পদ্য দেখা যায় যে এই রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, ওনাদের থেকে প্রত্যেক বছরই প্রশ্ন থাকে। অপরিচিতা, বিলাসী, সোনারতরী, বিদ্রোহী, আমি কিংবদন্তির কথা বলছি, মানে শর্ট সিলেবাস ছাড়াও দেখা যায় যে স্পেসিফিক কয়েকজন আছে, মানে ওনাদের থেকে যে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন থাকবে। সো আমাদের টার্গেটটা কি থাকবে, যে মেইন যে টপিক গুলো, যে টপিক গুলো খুব বেশি পরীক্ষায় কমন পড়ে, সেগুলো আগে একটা খাতায় আমি, আমার খাতায় লিখে আমি একটা দেয়ালে লাগিয়ে রেখেছিলাম একটা পৃষ্ঠাতে, মানে কোন কোন টপিক বেশি কমন পড়ে। আমার তো টার্গেট মানে 100-তে 100 পাওয়ার দরকার নাই, 80-তে 80 পাওয়ার দরকার নাই, 50 পেলেই আমি একটা টপ পজিশনে চলে যাব, একটা চান্স পাবো। তো আমাদের টার্গেটটা এরকম হওয়া উচিত যে আমার সব পড়ার দরকার নেই, যেগুলো ইম্পর্টেন্ট যা সেগুলোই পড়। প্রিভিয়াস ইয়ারে দেখলাম যে 20টার মধ্যে 15টা প্রশ্ন এই মাত্র 5টা টপিক থেকে এসেছে, আর বাকি পাঁচটা পাঁচটা। তো টোটাল গিয়ে দেখা যায় 10টা টপিক থেকে 20টা প্রশ্ন আসছে। তো যারা স্মার্টলি পড়ে তারা এই 5টা টপিক পড়লেই না, 15টা প্রশ্ন কমন পড়ে যাচ্ছে। কারণ এই যে বাকি 5টা যে টপিক থাকে এগুলো কিন্তু খুব আনকমন, এগুলো সবাই পারেও না। আর কেউ যদি রিসেন্ট ইয়ারের যদি রেজাল্ট গুলো যদি দেখে, কেউই আসলে 80-তে 80 পায়নি, 50, 55, 60 এরকম এর উপরে যায় না। সো আমি বলবো একটা কাগজে কোন যে যে টপিক গুলো ইম্পর্টেন্ট ইংলিশের জন্য, যে যে টপিক গুলো ইম্পর্টেন্ট সেগুলো খাতায় লিখে একটা দেয়ালে অথবা পড়া টেবিলের সামনে লাগিয়ে দিতে হবে। তারপর এই টপিক, যেমন আমরা যে টাইম ডিউরেশন যেটা আছে, যদি 3 মাসের সময় থাকে, আমার তো 2 মাসের সময় ছিল, তো এর মধ্যে আমি 1 মাসে কভার করে ফেলেছিলাম। তো এখন তো আরো অনেক সময় আছে, মেবি ডিসেম্বর অথবা জানুয়ারিতে পরীক্ষা হতে পারে। হ্যাঁ, হ্যাঁ। তো প্রায় 5-6 মাসের মতো সময়। তো আমি বলবো যে 3 মাসের টার্গেট নিয়ে পড়াটা শেষ করে ফেলা। তো 3 মাসের টার্গেটটা এরকম হতে পারে যে শুরুতে যে 4 ঘন্টার যে সময়টা আমি বলেছিলাম, একদম ঘুম থেকে উঠে হালকা নাস্তা, যেমন আমার টাইমে আমি কি করতাম, আমি খেজুর খেতাম, ছোলা বুট ভিজিয়ে রাখতাম রাতে, সেগুলো খেতাম। আসলে হেলথের একটা খেয়াল রাখা দরকার এডমিশন টাইমে যারা থাকে, এমনিতে তো দুশ্চিন্তা, তারপর খাওয়া দাওয়া ঘুম তো কিছুই ঠিক নাই। তো আমি বলবো যে হেলথের উপর খেয়াল রাখবা, কারণ নিজে যদি সুস্থ না থাকো, তুমি আসলে দেখা যাবে এক্সাম হলে গিয়ে প্যানিক হয়ে যাওয়া, কিছু করতে পারবে না। দেখা যাবে প্রশ্ন কমন পড়ছে কিন্তু তুমি লিখে আসতে পারো না। তো এরকম অনেকেরই হয়, ইভেন আমার কয়েকজন ফ্রেন্ডেরও হয়েছে। আর অসুস্থ থাকলে পড়াশোনা এমনিতেও ভালো লাগে না, শরীরে শক্তি এনার্জি যদি না থাকে পড়াশোনা এমনিতেও ভালো লাগে না। তো আমি কি করতাম, এগুলো সকালে হালকা নাস্তা করতাম, নাস্তা করে যে যে পড়তে বসে যেতাম। পড়তে বসে দেখা যেত যে ফজর নামাজ পড়ে হালকা খেয়ে এই যে 6টা বা 5:30টার সময় পড়তে বসতাম, একটানা 3 ঘন্টা বা 2 ঘন্টা। আমার টার্গেটটা এরকম সিস্টেমই ছিল। সো অনেকে সাইন্টিফিক্যালি বলে যে 30 মিনিট 40 মিনিট করে হালকা গ্যাপ দেওয়ার জন্য, বাট আমি বলি আসলে এই এডমিশনের সময় এগুলা আসলে চলে না। একাডেমিক লাইফের জন্য যথেষ্ট, বাট এডমিশনের ক্ষেত্রে আসলে একটা ক্যান্ডিডেট যখন সে আসে, একটা মহাসমুদ্রের মতো। আমরা ইন্টার লাইফে যা পড়েছি এডমিশনে কিছুই না, অনেক কিছু যারা ফার্স্ট টাইমের যারা তারা আসলে দেখতে পারে, বুঝতে পারে যে আসলে অনেক কিছু শেখার থাকে, আমরা অনেক কিছুই জানি না, অনেক কিছু এখানে শেখা হয়। আমার মনে হয় যে আমি আমার 12 বছরে যা শিখতে পারিনি, আমি 1 বছরে 2 বছরে আমি তার থেকে আরো বেশি শিখেছি এডমিশন টাইমে। তো এখন বোঝা যায় আসলে এডমিশন টাইমে কত কিছু পড়তে হয়, কত কিছু শিখতে হয়। সো পড়াশোনার সিস্টেমটা আমি বলবো যে এই যে যেভাবে টার্গেটের যে কথা বলছি, একটানা 3 ঘন্টা সময় আমি বসে থাকতাম, তারপরে আবার উঠে সকালে নাস্তা করে যদি মন চাইতো ফোন চালাইতাম অথবা আবার পড়তে বসতাম।
তো এরকমই টার্গেট ছিল। যদিও আমি নিজে 10-12 ঘন্টা পড়েছি মাঝে মধ্যে, কিন্তু আমি বলি যে আসলে 4 ঘন্টা পড়লেই না, কারণ আমার সময় তখন কম ছিল। আমার 1 মাসের মতো সময় ছিল, তো আমার তো সিলেবাস কভার করতে হবে। কিন্তু এখন তোমাদের সময় আছে, 6 মাস সময় আছে, তো 3 মাসে আসলে কভার করা পসিবল। আর প্রশ্ন ব্যাংকের যে যে কথাটা আমি বারবার বলি, যে প্রশ্নর পাশাপাশি অপশন গুলো অ্যানালাইসিস করতে হবে। আমাদের যে যে আমি যে প্রশ্ন ব্যাংকের নামটা বললাম, সেই প্রশ্ন ব্যাংকে কিছু ব্যাখ্যা দেওয়া থাকে, তো ব্যাখ্যাটা সহ পড়তে হবে। দেখা যায় যে 1 ঘন্টা সময় টার্গেট নিয়ে যে আজকে আমি 2024 সালের এই প্রশ্নটা, এই এই ইউনিটের প্রশ্নটা শেষ করব, ঠিক আছে। তো তখন বাংলাতে যাবা, গিয়ে একটা খাতা নিবা, খাতায় বাংলা লিখে, তারপর যে টপিক, এই টপিক থেকে প্রশ্ন আসছে, চর্যাপদ থেকে আসলো, পদ থেকে আসলো, হ্যাঁ, যে টপিক গুলো থেকে আসে, শব্দ থেকে আসে, তারপর বাংলা গদ্য পদ্য যেগুলো থেকে আসে, এগুলো একটা সিরিয়াল ভাবে লিখতে হবে, এবং কতটা প্রশ্ন এসেছে। তো এইভাবে যদি কেউ লেখে, আসলে সে নিজে নিজেই বুঝতে পারে যে কোন কোন টপিক ইম্পর্টেন্ট, কোন কোন টপিক থেকে কতগুলো প্রশ্ন এসেছে। আচ্ছা, কোয়েশ্চেন ব্যাংকের নামটা হচ্ছে প্রিভিউ কোয়েশ্চেন ব্যাংক, ভার্সিটি সলিউশন প্রিভিউ, ভার্সিটি সলিউশন কোয়েশ্চেন ব্যাংক। এটার প্রাইস মেবি 500-550-এর মতো। আমি এই বইটা প্রেফার করি, কারণ সবার আলাদাভাবে আলাদা ভার্সিটির আসলে বই কিনা সবার এফোর্ড করতে পারে না, আচ্ছা যেহেতু আচ্ছা সবাই মুক্তার, আমি আমরা একটু ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে তুমি ওভারঅল ওদেরকে একটা বুক সাজেশন দিতে পারো, লাইক বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, তারপর আইকিউ, ওভারঅল একটা বুকস লিস্ট শেয়ার করতে পারো। হ্যাঁ। বাংলার জন্য তো আমি বলেছি, বাংলার জন্য আমাদের যে টেক্সট বই যেটা আছে, এটা তো লাগবে অবশ্যই। আর এমনিতে বাজারের সবগুলো বই ভালো, সবগুলো বইতেই দেখা যায় প্রশ্ন, আমাদের যে মেন বইয়ের আলোকে সবগুলো বই থাকে, শুধু জাস্ট ওরা প্রশ্ন, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নটা অ্যাড করে দেন। তো আমি নিজে অভিযাত্রীর বই আমি পড়েছি, ওনাদের বইটা আমার খুব ভালো লাগছে। পাশাপাশি মুখস্থ পাঠের জন্য অভিযাত্রীর প্রকাশনীরই, এই যে এটিএম। নামটা আমার এখানে খেয়াল নাই, এটিএম, হ্যাঁ। এটিএম, সরি। সো এটিএম বইটা মুখস্থের। আর বিরোচন অংশের জন্য এটিএম বই। আর বাংলায় সহকারী বই হিসেবে অভিযাত্রী। ইংলিশের জন্য মাস্টার্স বই। মাস্টার্স বইটার মধ্যে একদম সব ধরনের প্রশ্ন আছে, যদিও মাস্টার বইটা একটা হিউজ। আমি কি করেছি, আমার কাছে আছে, এই যে, আমি এইভাবে মাস্টার বই তো অনেক বড়, আমি এইভাবে ছোট করে নিয়েছি। আমি শুরুতে প্রথম যখন ফার্স্ট ফার্স্ট টাইমের যখন মাস্টার বই কিনি, এত বড় হিউজ একটা বই দেখে আমার মানে পড়ার প্রতি আগ্রহ কমে গেছে। তখন খেয়াল করলাম যে বইটাকে যদি আমি কেটে সেলাই করে যদি ছোট করে ফেলি, তাহলে মানে সাইজও ছোট লাগে, পড়তেও একটু ভালো। তো আমি সাজেস্ট করব, যাদের আসলে মাস্টার বই দেখে ভয় লাগে, তোমরা পাট পাট করে নিতে পারো, ঠিক আছে। আর জিকে এর জন্য তো যে প্রকাশনী আছে, জুবাইরস জিকে, ওইটা ভালো। আর সাম্প্রতিক জুবাইরস ক্যাপসুল। আর পাশাপাশি যে দেখা যায় যে কিছু সাজেশন বের হয়, যেমন সাজেশন কিছু বের হয়, আহ, নামটা যেন আসতেছে না, সাজেশন কিনা যায়, বাট এই যে মেইন যে কোর বইটা, জুবাইরস জিকে অথবা জুবাইরস ক্যাপসুল যে সাম্প্রতিক সেটা। আর সাজেশনের জন্য মিহির জিকের একটা বই, মনে হয় পরীক্ষার 2-3 মাস আগে বের হয়। তো এই বইটা থেকে অনেক, মানে এই বইটা শর্ট থাকে, সাজেশন মূলক বই তো হয়েছে, সেখান সেখান থেকে অনেকগুলো কমন পড়ে। আর আইকিউর বইটা আমার কাছে আছে, এই যে আইকিউ সামিট। আরেকটা বই ছিল, এই বইটা নাই, ওইটার পিডিএফ বাইরে দিয়েছিলেন। আর এমনিতে আইকিউ সামিট বইটা খুবই ভালো জিকে এর জন্য, সরি, আইকিউর জন্য। কে যেন প্রশ্ন করছিল, দেখি, আমি কোথাও বলতেছিলেন, আচ্ছা। আমি ফার্স্ট টাইম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে ভর্তি ছিলাম। কিন্তু আমি তো বললাম যে আমার একটা টার্গেটই ছিল আমি আইন নিয়ে পড়ার। আমার নাম হচ্ছে মোহাম্মদ মুক্তার হোসেন। তো মুক্তার নামের অর্থটাই কিন্তু যে বিচারকের সাথে যায়। ক্লাসে যখন আমার টিচার জিজ্ঞেস করতে যে তুমি বড় হয়ে কি হতে চাও, আমি বলতাম যে স্যার আমি আমার নাম সদ্ব্যবহার করতে চাই। সেটা- ওকে ওকে। নামের আসলে তোমার নামের সাথে ল ডিপার্টমেন্ট রিলেটেবল। ওকে ওকে, বুঝতে পারছি। আমার ছোটবেলা থেকেই আসলে লো নিয়ে পড়ার একটা ফ্যাশন, তো সে লাইনেই আছি। ইনশাল্লাহ ভালো কিছু হবে।
আচ্ছা, বইয়ের সাজেশন তো আমি দিয়েছি। এখন কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে পার্সোনাল করতে পারেন। আচ্ছা, আরেকটা বিষয় একটু বলি, যে তখন তুমি বলতে গেলা তখন নেটওয়ার্ক চলে গেল, লাইক ক্লাসে আমি ধমক দিছিলাম কেন, মানে এটা বুঝি নাই ঠিক, আমার তো মনে পড়তেছে না, মানে কি নিয়ে ধমক জি। দিছিলাম, ওই ও যে তখন আচ্ছা, বললা। হ্যাঁ। আপনি প্রশ্ন করেছিলেন যে চর্যাপদের যে আবিষ্কারক বরপ্রসাদ মহা শাস্ত্রী, যে আপনি বলেছিলেন যে ওনার উপাধিটা কি। হ্যাঁ, তো আমি তখন বলে মহামহোপাধ্যায় বলেছিলাম। বাট আপনি আরেকটা প্রশ্ন করেছিলেন যেটার উত্তর আমি পারিনি। তো এটার সাথে রিলেটেডই ছিল, চর্যাপদের সাথে রিলেটেডই ছিল, যে চর্যাপদের অক্ষর বেবি ছিল প্রশ্নটা এরকম। তো অক্ষর বা হরফ, সরি, হরফ কে আহ, আবিষ্কার করেছিল বা হরফ কে কে লিখেছিল, তো সেটা আমি পারি নাই, তখন আপনি একটা ধমক দিয়েছিলেন, আমার মনে আছে। যাই হোক, তো সেখান থেকে আমি আসলে শিখতে পারছিলাম। যদিও স্লাইডে কিন্তু এটা ছিল না, একটা জাস্ট 4 লাইন ছিল, বাট ভাইয়া যে পড়াইছে একদম অনেকগুলো একটার সাথে আরেকটা কানেক্ট করে, রিলেটেড করে। তো আমি কিন্তু এগুলি বলতেছি যে পড়ার সময় একটার সাথে আরেকটা কানেক্ট করে করে পড়তে হবে। এই যে একটা টপিক নিলাম, রবীন্দ্রনাথ নিয়ে পড়লাম, রবীন্দ্রনাথের যা যা আছে, জন্মসাল, মৃত্যুসাল, জন্ম কোথায়, ওনার প্রথম উপন্যাস কোনটি, তারপর গদ্য পদ্য প্রবন্ধ, কাব্য, হ্যাঁ এগুলো। আর তারপর কাজী নজরুল ইসলাম, মানে যত কবি আছে, আমরা কি করতাম, যে আমাদের তো শর্ট সিলেবাস ছিল, বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য। যদিও 12টা সিলেবাসে আমাদের, ফুল সিলেবাসে, তো শর্ট সিলেবাস তো 8টা ছিল। আমি লিখতাম, আমি প্রথমে কবির নাম লিখতাম, তারপরে জন্মসাল, মৃত্যুসাল, এভাবে করে আমার 5-6টা পৃষ্ঠার মতো ছিল। আমি ওইটা জাস্ট পরীক্ষার আগের দিন রিভিশন দিয়ে গেছিলাম, আমার কয়েকটা প্রশ্ন কমন পড়ছে। তো আমি বলবো তোমরা এরকমটা করে রাখতে পারো, যে জন্মসাল, মৃত্যুসাল, গদ্য পদ্য, কারণ এগুলো থেকে প্রশ্ন থাকে, মানে খুব ক্রিটিক্যাল প্রশ্ন করে দেয়। হ্যাঁ, এই বিষয়টা আমিও ক্লাসে প্রায় বলি যে সবার নিজস্ব একটা নোট রাখার, এটা কিন্তু প্রয়োজনীয়তা অনেক ভালো। কেননা আমি অন্য একটা মানুষের যখন নোট পড়বো, তো নোট করার সময় কিন্তু অনেক কিছু মাথায় থাকে যেটা আমরা খাতায় লিখি না, কিন্তু সেটা আমাদের মাথায় থাকে। ইনফ্যাক্ট যখন আমি আবার ওই লেখাটা চোখের সামনে দেখি, তখন ওই ইনফরমেশন গুলো আমি মানে রিমাইন্ড হয়। তো এই যে অ্যাডমিশন টাইমে যদি তোমার নিজস্ব কোনো নোট না থাকে, আমি যে তোমাদের ক্লাসে যা যা পড়াচ্ছি, এটা অনেস্ট কথা বলতেছি, যা যা পড়াচ্ছি এগুলো সবকিছু আমার নিজের হ্যান্ড নোট করা, আমার প্রিপারেশনটা ছিল আরো অনেক ভাস্ট, কিন্তু আমি তোমাদেরকে সেভাবে পড়াচ্ছি সবকিছু ডিটেলসে। তো আমার এই নোটগুলো আমার পড়তে কতক্ষণ সময় লাগবে যখন আমি এই নোটটা করছি, এটা যখন আমি আবার রিভিশনটা দিব, হাইয়েস্ট মনে করো যে যে পড়াটা আমার প্রথমবার পড়তে 2 ঘন্টা লাগতো, সেটা আমার হাইয়েস্ট এখন 20 মিনিট লাগবে, কারণ আমার কিন্তু নোট করা হ্যাঁ, পুরো জিনিসটা। তো এই যে টাইম সেভ করার বিষয়, বা অ্যাডমিশনের পরীক্ষা ঠিক আগ মুহূর্তে তুমি কি করবা যখন মনে হবে যে আমি তো কিছুই পড়ি নাই, তখন ওই পার্টিকুলার টাইমে গিয়ে নিজেকে যে রিভিশনটা কমপ্লিট করতে হয়, তখন ওই সময় গিয়ে নোটটা প্রয়োজন হয়। আমার নোট তুমি পড়তে পারো, নো প্রবলেম, বাট নিজের নোটটা এই জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, যাতে করে টাইম সেভ করা যায়, প্লাস হচ্ছে তুমি নিজে নিজের মতো করে আদার্স ইনফরমেশন গুলোকে একসাথে মাথায় হঠাৎ করে রিমাইন্ড করাইতে পারো যে কি কি জিনিস পড়ে আসছে। ঠিক আছে, এটাই আর কি। আচ্ছা, এখন ওকে হ্যাঁ। তোমরা আর কোশ্চেন করতে পারো। হ্যাঁ, তুমি বলো কিছু, বলো বলো বলো। আচ্ছা, ওই যে বলছিলাম যে কিছু আমাদের দেখা যায় যে অনেক কিছু মুখস্থ করা লাগে, যদিও মুখস্থ থাকে না। তো কিছু ছন্দ আকারেও লেখা যায়, নিজে নোট করলে নিজের মতো করে একটা ছন্দ লিখে লেখা যায়। যেমন আমি শব্দের জন্য যৌগিক শব্দ, তারপর যোগ রুড়ো, রুড়ো শব্দ বা রুড়ি শব্দ, এগুলোর জন্য যে একটা ছিল, ছন্দ আমার ছিল। আমি ফার্স্ট টাইম যতটা পরীক্ষা দিয়েছি সবগুলোতেই আমার ওইটা হয়েছে। সেকেন্ড টাইমও দিয়েছি, সেকেন্ড টাইমও হয়েছে। তো এরকম সবাই যদি সন্ধির কিছু সূত্র থাকে, বা সন্ধির এই যে সাধিত যে শব্দগুলো থাকে, সন্ধির বলতে যে বিশেষ নিয়মে সাধিত যেগুলো থাকে, সেগুলো যদি ছন্দ আকারে পড়া যায়, তাহলে দেখা যায় যে মুখস্থ থাকবে। কারণ আমাদের তো আসলে এতগুলো পড়ার সময় থাকে না। ভাইয়া যে বলছেন যে নোট করার যে কথা, বিষয়টা, তো ছন্দ আকারে পড়লে, দুটো নোটও, নোট তো থাকেই, নোটের মধ্যে ছন্দ আকারে পড়লে আরো সহজ হবে। কিছু স্পেসিফিক টপিক থাকে, সন্ধির কিছু থাকে বিশেষ নিয়মে সাধিত, তারপর এই যে নত্য বিধান, সত্য বিধানের কিছু থাকে। চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, বন, বেনু, বিনা, কঙ্কন, কণিকা, কল্যাণ, গুণ, ফন্ন, বেনি, ফণি, অনু, বিপণী, গণি, কাপড়, লাবণ্য, বাণী, নিপুণ, ভণিতা, বাণী, গুণগুণ, বান, ফন, চিক্কন, নিকন, তুনক, খনি, বণিক, গুণ, গণনা, পিনাক, পণ্যবান। এই যেটা আমি মুখস্থ করেছিলাম, নত্য বিধান, সত্য বিধান থেকে একটার একটা প্রশ্ন থাকে। আর আমি দেখছি এটাই কমন পড়ে, মানে এটা কমন পড়ে।
তারপর মূর্ধন্য ষ, স্বভাবতই মূর্ধন্য ষ হয়। এটা থেকে প্রশ্ন থাকে: পাষাণ মানুষ, কলুষ ষড়যন্ত্র, আষাঢ় উষা, ভাষণ ভূষণ, তারপর ঔষধ, এরকম একটা ছিল। ছন্দটা আমার এই মুহূর্তে খেয়াল নাই। তো এরকম আমি ছন্দ ছন্দ করে আমি লিখে রেখেছিলাম। স্পেসিফিক তত্ত্ববিধান, সত্যবিধান, তারপর সন্ধি, আর এই যে শব্দের যে বিভিন্ন প্রকারভেদ, রূঢ় শব্দ, রূঢ়ি শব্দ, যৌগিক শব্দ, এগুলোর টেকনিক বইও পাওয়া যায়। আবার নিজে নিজেও যে শব্দগুলো দেখে নিজের মতো করে, আমারটা নিজের মতো করে আমি লিখতাম। আমার যার কাছে সহজ লাগতো নিজের মতো করে লিখতে। জি। আচ্ছা, এখন তোমরা ওকে স্পেসিফিক কোশ্চেন করতে পারো। একজন বললো যে আইকিউ বুকটা ওর পুরনো। প্রবলেম নয়, তোমার ওই আইকিউ বুকটা খুব একটা যে আপডেট হয়েছে এই রিসেন্ট ইয়ারে তা কিন্তু না। আমাদের সময় আমরা ওগুলোই পড়ছিলাম, সো এটা ওকে, সমস্যা নেই। এখন কারো কোনো কোশ্চেন থাকলে বলো, আনমিউট করে। আচ্ছা, আপনি ম্যাথের ব্যাপারে কেমন ছিলেন? ম্যাথ কেমন পারতেন? জি, প্রশ্নটা আবার করুন। মানে ম্যাথ কেমন পারতেন আর কি, অঙ্ক, বা ও কেমন আচ্ছা, গুরুত্ব দিছেন? ওকে। যদিও আমি আর্টস এর স্টুডেন্ট, কিন্তু ম্যাথ আমি ছোটবেলা থেকেই ভালো পারি। এমনকি আমার ম্যাথে 100-এ 100 মার্কস থাকতো। আমি বাসার স্টুডেন্ট ছিলাম, তো দাখিলে আমি ম্যাথে 100-এ 100 পাই। তো ম্যাথের প্রতি আসলে ম্যাথ যারা পারেন না তারা এখন ওইভাবে গুরুত্ব না দিলে চলবে, বাট ম্যাথ গুলো একদম ইজি থাকে। দেখা যায় যে আমাদের 6, 7, 8 ওগুলোর ম্যাথই থাকে। লাভ ক্ষতির অঙ্ক, শতকরার, এগুলাই থাকে পাটিগণিতে। আর বীজগণিত তো স্পেসিফিক যে বর্গ, ঘন, এগুলা ছাড়া কিছু থাকে না। আর জ্যামিতিক 1-2টা থাকে। তো ম্যাথটা আসলে তেমন কঠিন প্রশ্ন করে না। তো আমার মনে হয় কারোই আসলে এটা টাফ লাগবে না। ম্যাথের যে বিষয়টা আর গুরুত্ব আমি তেমন দেওয়ার দরকারই হয়নি, কারণ আমার কমন। আর আমি যে সি ইউনিটে পরীক্ষা দিয়েছিলাম, ওই ইউনিটে আইকিউ ছাড়া কিন্তু ছিল না, ম্যাথ ছিল না, তাই আমি তখন আর পড়িনি। বি ইউনিটে হ্যাঁ, হ্যাঁ। ম্যাথ ছিল। ওর ওর হচ্ছে শুরু ঠিক আছে। থেকে টার্গেট ছিল যে লতে আসার, সো ল তো সি ইউনিটের ভিতরে ছিল, দ্যাটস ও হচ্ছে বলছিল যে ভাই আমি কি মানে সি তে টার্গেট করবো কিনা শুধু, তো ওই জন্যই হচ্ছে ওইভাবে প্রিপারেশন নিচ্ছে, ম্যাথটা স্কিপ করে। ঠিক আছে। ওকে, রিসেন্ট জিকে মানে কারেন্ট অ্যাফেয়ার্স এর যে কথাটা একজন প্রশ্ন করেছে, আমি বলবো যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার মানে সময় যদি থাকে, যদি ধৈর্য আর সময় থাকে, তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স পড়া যায়, না হলে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার দরকার নেই। ওই যে আমি বললাম যে সাম্প্রতিক কিছু সাজেশন বের হয়, ওগুলো পড়লেই হয়। কারণ কারেন্ট অ্যাফেয়ার্স এর এত এত মানে তথ্য থাকে, সবগুলো আমাদের মাথায় থাকে না। এখন কারেন্ট অ্যাফেয়ার্স এর অনেক এমসিকিউ আছে, এগুলো দেখা যাবে যে পরীক্ষায় আসবে না। তো এখন কারো যদি এক্সট্রা সময় থাকে সে পড়তে পারবেন নলেজ বাড়ানোর জন্য, কিন্তু আমি প্রেফার করি যে আসলে অযথা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার আসলে তেমন দরকার নাই। না, ওটা হচ্ছে তোমাদের পরীক্ষার 3 মাস আগে থেকেই মানে তোমরা হচ্ছে কেয়ারফুল থাকবা যে রিসেন্ট ইনফরমেশন গুলোর জন্য বই বের হয়। ইনফ্যাক্ট আমি কিন্তু সামনে যখন ধরো তোমাদের ওদের ব্যাচে দেওয়া হয়েছিল এই যে মানে মিহির যে ফাইনাল সাজেশনটা লাস্ট মোমেন্টে যেটা আসে, সেটা কিন্তু পুরোটাকে 3টা পার্টে ফুল দাগাই দিছিলাম, মনে আছে তোমাদের? ওই যে হ্যাঁ, 3টা। হ্যাঁ, ভাই। মনে- হ্যাঁ। তো আবার ওইখানে রিসেন্ট পার্টটাও দেওয়া থাকে, সো রিসেন্টের জন্য যা যা লাগে সবকিছু আমি মার্ক করে দিই, আর ওদেরকে জিজ্ঞেস করো ওইখান থেকে কিন্তু 100% কম। আর ওদেরকে জিজ্ঞেস করার তো প্রয়োজন নাই, তোমরা নিজেরাই ফার্স্ট টাইম পরীক্ষা দিছো। তোমাদের ওদের যে গ্রুপটা ছিল ওই গ্রুপে কিন্তু আমি সবাইকে অ্যাক্সেস দিয়ে দিছি, সেখানে তোমরা দেখবা যে হচ্ছে 3টা পিডিএফ দেওয়া আছে। ঠিক আছে। শেষ মোমেন্টে গিয়ে আমি 3টা পিডিএফ দাগাই দিছি, বিডি পার্ট, আইএনটি পার্ট মানে ইন্টারন্যাশনাল পার্ট, আর একটা হচ্ছে তোমার রিসেন্ট। ওইখান থেকে সবকিছু আছে, সো সমস্যা হবে না। এখন একটু টার্গেট করবা যে সবকিছু অ্যাডভান্স করার, বাট লাস্ট মোমেন্টে গিয়ে যেটা করণীয় সেটা তখন ওইভাবে আমরা গাইড করব। ঠিক আছে। শেষে এক এক 2 মাস আগে হ্যাঁ। পড়া আসলে করলেই হয়। ওকে, আর চট্টগ্রামের লাস্ট একটু 1 মিনিটের মধ্যে সংক্ষেপে বলতে পারো, সেটা হচ্ছে চট্টগ্রামে যখন পরীক্ষাটা দিছো সেখানে তোমার এক্সপিরিয়েন্সটা কি? লাইক 3 মার্ক কম নিয়ে পরীক্ষা দিছো, এক্সাম স্ট্র্যাটেজিটা বলো। সো আমি যদি বলি, আমি মেরিন সায়েন্স বিল্ডিং এর পরীক্ষা। সো আমার সাথে বান্দরবানের একটা স্টুডেন্ট ছিল। তো পরীক্ষা শুরুর আগে ওর সাথে একটু কথা হয়েছিল। তো আমি ওরে বলছিলাম যে আমি লো পাবো, আমার টার্গেট লো, আমি লো পাবো এই এক্সামে, মানে প্রশ্ন পাওয়ার আগে। তো বেসিক্যালি ভাইয়া যে পড়াগুলো আমার পড়াইছেন, আমি দেখছি জাহাঙ্গীরনগরে আমার সবগুলো কমন ছিল, যদিও পজিশন আরো একটু ভালো হলে দেখা যেত। জাহাঙ্গীরনগরে সিট কম, তাই বেটার আসেনি, আমার আয়ার আসছে। আমি
পরীক্ষা শুরুর আগেই বলেছিলাম যে আমি চান্স পাবো, মানে এরকম একটা ছিল আমার মনের মধ্যে যে মানে সবগুলো কাভার হয়ে গেছে। হ্যাঁ, আর প্রশ্নটা যখন পাইছি, পাওয়ার পরে তো সব আমার সবগুলো আমি দেখাইছি মোটামুটি। কয়েকটা বাদ দিছিলাম, যতগুলো কমন পড়ছে কমন আমি প্রায় 80টার মতো দেখাইছিলাম। সেখান থেকে 75 মেবি কারেক্ট হয়েছিল। দেখি এই হিউজ। ভাইয়া। হ্যাঁ আর হ্যাঁ। তোমাদের এমনিতে একটা জিনিস আমি খেয়াল করছি, মনে করো যে যারা তোমরা ওই ব্যাচের ছিল ওইখানে মোস্ট অফ দ্য স্টুডেন্ট অনেক মানে ইয়ে ছিল, ওদের অ্যাক্টিভনেসটা আমার অনেক ভালোভাবে মানে মনে হয়েছিল যে না ওরা অ্যাকচুয়ালি ভালো করবে। টু সাম এক্সটেন্ট অনেকে এরকম যেমন যে যেউতে সামহাও ওরা ভালো করে নাই, বাট এই যে ফাইয়াজের কথা যদি বলি ও কিন্তু যেউতে ভালো করে নাই, যেটা হওয়ার কথা ছিল। আমি ওয়েট করতেছিলাম যে ও কবে আমাকে একটা নিউজ দিবে। চট্টগ্রামে ও টপ করে বসছে। আবার আরেকটা ছিল আছে, ও চট্টগ্রামে টপ করছে। আই ডোন্ট নো এখন কোন ডিপার্টমেন্টে, ভুলে গেছি। তো দেখলাম যে অনেক স্টুডেন্ট এফআরবি ব্যাচের সবাই অ্যাক্টিভ ছিল, আর সবাই কিন্তু জেইউতে না হলে সিইউতে না হলে আরইউতে না হলে চট্টগ্রামে কোথাও না কোথাও ভালো পজিশনে টপ পজিশনে চান্স পাইছি। আর এই জিনিসটা অনেক ভালো একটা লাগেছিল যে স্টুডেন্ট গুলো সবাই মোটামুটি ভালো জায়গায় চলে গেছে এই আর কি তোমাদের ব্যাচের থেকে। সো এই আর কি। এখন দেখো আমাদের এই যে টাইম শো করতেছে, আর হয়তো 1 মিনিটের মধ্যে কেটে যাবে। তো মুক্তার, তুমি ওদেরকে টাইম দিছো, ইভেন এই যে কথাগুলো বলছো আমি কিন্তু খুব একটা ইন্টারাপ্ট করি না, কারণ ওর প্রত্যেকটা কথাই কিন্তু অনেক রিলেটেবল। তোমরা এটাকে রিলেট করে সেভাবে প্রিপারেশনটা নেওয়া উচিত, এই জন্য আমি কোনো ইন্টারাপ্ট করি নাই। তো তোমাকেও ধন্যবাদ ওদেরকে টাইম দেওয়ার জন্য, গাইড করার জন্য। আর হচ্ছে নেক্সট যদি তুমি মানে আমি একটা জিনিস বলবো, লাস্ট একটু বলি, আমার মনে পড়ে তুমি যখন আমার ব্যাচে ভর্তি হইছো, তার ওই সময়ও তো আমি মাঝে মধ্যে স্টুডেন্ট ভর্তি নিতাম, ওই সময় আমার রানিং কোর্স ছিল। আমার ও পোস্ট ফেসবুকের মানে কোর্সের ব্যাপারে ওইগুলো শেয়ার দিত। এই জিনিসটা আমাকে অনেক অ্যাট্রাক্ট করছে, লাইক আমার ব্যাচের স্টুডেন্টরা যদি আমার কোর্স সম্পর্কে শেয়ার না করে তো কারা করবে। ওকে কিন্তু আমি কখনো বলিও না, কাউকে আমি বলি না, নো ওয়ান। কিন্তু ও এটা করছিল, এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে। তো সেদিক থেকেও মানে তোমার প্রতি একটা মানে ভালো লাগা আছে। তো যদি দেখা হবে ক্যাম্পাসে আসবা জাহাঙ্গীরনগরে, আমি যদি যাই ক্যাম্পাসে দেখা হবে, এটাই আর কি। তো বেস্ট অফ লাক, অ্যান্ড ল থেকে ভালো কিছুই করো আর কি, ঠিক আছে? ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম। ওকে, হাফেজ।